কখনো মাথায় বন্দুক ঠেকলেও দেশ থেকে পালাবো না অ্যাটলিস্ট। দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে 350 কোটি টাকা সহ গ্রেফতার সমন্বয়ক আসিফ মাহমুদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দরের নিরাপত্তা চেকিং এ আটক হন। তার সঙ্গে থাকা একটি সুটকেস থেকে প্রায় 350 কোটি টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। ঘটনার বিবরণ অনুযায়ী আসিফ মাহমুদ আজ সকাল 10:30টার দিকে দুবাইগামী একটি ফ্লাইটে যাত্রার জন্য বিমানবন্দরে উপস্থিত হন। ভিআইপি লাউঞ্জের মাধ্যমে দ্রুত চেক ইন করার চেষ্টা করলেও রুটিন স্ক্যানিং এ তার সুটকেসে অস্বাভাবিক ভারী বস্তু ধরা পড়ে। নিরাপত্তা কর্মকর্তারা সুটকেস খুলে দেখেন ভেতরে কয়েকটি ব্যাগে ভর্তি করে রাখা হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা, ডলার, ইউরো এবং সোনার বার। প্রাথমিক অনুমানে এর মূল্য 350 কোটি টাকার কাছাকাছি। এছাড়া তার পাসপোর্টে একাধিক বিদেশি ভিসা এবং কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্ট পাওয়া গেছে, যা দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। আসিফ মাহমুদকে গ্রেফতারের পর তাৎক্ষণিকভাবে র্যাবের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। র্যাবের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, এটি একটি বড় অর্থ পাচার ও দুর্নীতির ঘটনা। আমরা তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইন, দুর্নীতি দমন কমিশনের আইন এবং বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করছি। তদন্ত চলছে। আসিফ মাহমুদ 2024 সালের জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু তার দায়িত্বকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিপুল অনিয়ম, টেন্ডারবাজি এবং দুর্নীতির অভিযোগ ওঠে। তার পিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে 311 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। এছাড়া তার নামে 11,000 কোটি টাকা পাচারের অভিযোগও ছিল বিভিন্ন মিডিয়ায়। পদত্যাগের পর তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেন এবং মুখপাত্র হন। সম্প্রতি তিনি একটি পডকাস্টে বলেছিলেন, মাথায় বন্দুক ঠেকালেও দেশ ছাড়বে না। কিন্তু আজকের ঘটনা তার সেই বক্তব্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সূত্র বলছে, দুবাইয়ে তার নামে বিলাসবহুল সম্পত্তি কেনার অভিযোগ ছিল। সম্ভবত তদন্তের চাপে তিনি দ্রুত দেশ ছাড়ার চেষ্টা করেন। ঘটনার পর বিমানবন্দরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাংবাদিকরা ভিড় করে জানতে চান কিভাবে এত বিপুল অর্থ নিরাপত্তা চেক পার করে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এটি একটি ব্যতিক্রমী ঘটনা এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ভাইরাল হয়েছে। অনেকে বলছেন জুলাইয়ের বিপ্লবের নায়করা এখন দুর্নীতির প্রতীক হয়ে উঠেছে। অন্যরা বলছেন এটি রাজনৈতিক প্রতিহিংসা। এনসিপির জন্য নেতারা এখনো কোনো মন্তব্য করেননি। দুর্নীতি দমন কমিশন দুদক জানিয়েছে আসিফ মাহমুদের সম্পদের হিসাব তদন্ত করা হবে। তার বিরুদ্ধে আরো অভিযোগ উঠলে মামলার সংখ্যা বাড়তে পারে। এই ঘটনা দেশের রাজনীতিতে নতুন ঝড় তুলেছে। জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে, যারা বিপ্লবের নামে ক্ষমতায় এসেছিলেন তারা কি শেষ পর্যন্ত একই পথে হাঁটছেন? তদন্তের অগ্রগতি দেখার অপেক্ষায় সবাই। আসিফ মাহমুদের বিমানবন্দরে গ্রেফতারের ঘটনা শুধু একজন ব্যক্তির পতন নয়, এটি জুলাই বিপ্লবের স্বপ্নভঙ্গের এক করুণ প্রতীক। যারা দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন তাদেরই কেউ 350 কোটি টাকা নিয়ে পালাতে গিয়ে ধরা পড়লে জনগণের বিশ্বাস আরো গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়। এই ঘটনা প্রশ্ন তোলে, ক্ষমতার মোহ কি সত্যিকারের পরিবর্তনের সবচেয়ে বড় শত্রু? তদন্ত যদি স্বচ্ছ ও নিরপেক্ষ হয় তবেই এই বিশ্বাসঘাতকতার অন্ধকার কিছুটা আলোকিত হতে পারে। অন্যথায় বিপ্লবের নামে আরেকটি চক্রের পুনরাবৃত্তি ছাড়া কিছু অবশিষ্ট থাকবে না। সকালে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন, বিকেলে গণশৌচাগার ঘোষণা। 18 মাস বন্ধ থাকার পর শনিবার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়ন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলেই পতাকা নামিয়ে কার্যালয়টিকে গণশৌচাগার হিসেবে ঘোষণা করেছেন জুলাই ঐক্য বকশীগঞ্জ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যার দিকে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল 7টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ কাদিরের নেতৃত্বে পরিত্যক্ত কার্যালয়টিতে সাইনবোর্ড ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কাজটি করেই তারা স্টকে পড়েন। এর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই ঘটনার প্রতিবাদে বিকেল 5টার দিকে জুলাই ঐক্য বকশীগঞ্জ নামে জুলাই আন্দোলনকারী সংগঠনের নেতাকর্মীরা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে সাইনবোর্ড ও জাতীয় পতাকা নামিয়ে ফেলেন। এরপর সাইনবোর্ডে আগুন দেওয়া হয়। পরে তারা কার্যালয়টিকে গণশৌচাগার ঘোষণা করে ব্যানার লাগিয়ে দেন।
এ বিষয়ে জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত শহীদুল ইসলাম বলেন, আজকের পর বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী দলীয় কার্যালয় খোলার দুঃসাহস দেখালে তাদের সমুচিত জবাব দেওয়া হবে। তার ওই কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা করা হয়েছে। অন্যদিকে জয় বাংলা স্লোগান দিয়ে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। বিকেল 5:30টার দিকে বগারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সারমারা বাজারে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়। যাত্রাবাড়িতে আধিপত্য বিস্তারের বিরোধ, মারধরে লেগুনা চালক নিহত। রাজধানীর যাত্রাবাড়ি চিটাগাং রোড এলাকায় লেগুনা স্ট্যান্ডে আধিপত্য বিস্তার ও যাত্রী তোলাকে কেন্দ্র করে বিরোধের জেরে খায়রুল ইসলাম নামে এক লেগুনা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেল 2:45টার দিকে যাত্রাবাড়ি মাছের আড়ত সংলগ্ন সুফিয়া গার্মেন্টস এর পাশে এই ঘটনা ঘটে। এই ঘটনায় শনিবার খায়রুলের বাবা মুয়াল্লেম সর্দার বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো 4-5 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। স্থানীয় ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চালক জানান, যাত্রাবাড়ি চিটাগাং রোড সড়কে প্রতিদিন শতাধিক লেগুনা চলাচল করে। প্রতিটি লেগুনা থেকে নারায়ণগঞ্জ ও ওয়ারি ট্রাফিক পুলিশের নামে মাসে 1000 টাকা, সিদ্ধিরগঞ্জ ও যাত্রাবাড়ি থানা পুলিশের নামে 500 টাকা এবং লাইনম্যানের জন্য 400 টাকা করে আদায় করা হয়। এই চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। যদিও পুলিশ বলছে হত্যাকাণ্ডটি চাঁদাবাজির কারণে নয়, বরং লেগুনায় যাত্রী তোলাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে ঘটেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক 2টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড লেগুনা স্ট্যান্ডে সিরিয়াল ভেঙে হৃদয় নামে এক চালক জোর করে যাত্রী তুলতে থাকে। এ সময় খায়রুল আপত্তি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হৃদয় খায়রুলকে যাত্রাবাড়িতে আসতে বলে সেখান থেকে চলে যায়। দুপুর 2:45টার দিকে খায়রুল যাত্রাবাড়ির সুফিয়া গার্মেন্টস সংলগ্ন লেগুনা স্ট্যান্ডে পৌঁছালে হৃদয়ের নেতৃত্বে ইমরান, শাকিল, রায়হান, সোহান সহ 10-12 জন তাকে বেদম মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খায়রুলের বাড়ি শরীয়তপুর জেলার সখীপুর থানার কাছিকাটা কান্দি গ্রামে। মাতুয়াইল মধ্যপাড়ায় আমিনুল ইসলাম হিন্দির বাড়ির 3য় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার 3 বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। খায়রুলের ছোট বোন আসিয়া আক্তার বলেন, আমার ভাই আগে মাছের ফিডের ব্যবসা করত। 1.5 বছর বেকার থাকার পর 1.5 মাস ধরে ভাড়ায় লেগুনা চালাচ্ছিল। পদত্যাগ করলেন ঢাবি ভিসি নিয়াজ আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন। রোববার সকালে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন তিনি। ভিসির প্রোটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, উপাচার্য মহোদয় রোববার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। যদিও মন্ত্রণালয় থেকে এখনো কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে। এর আগে গত 10 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ভিসির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেছিলেন, এই পর্যায়ে এসে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই, তবে ধারাবাহিকতা ও শূন্যতা কমাতে অংশীজনরা যদি আমাকে রাখতে চান আমি বিবেচনা করব। সরে দাঁড়ানোর কারণ হিসেবে তিনি বলেছিলেন, আপৎকালীন বা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিলেও এখন পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হয়েছে। নির্বাচনের পর রাজনৈতিক সরকার দায়িত্ব নিয়ে তাদের মতো প্রশাসন সাজাবে। তিনি বলেছিলেন, বিশেষ ধরনের পরিস্থিতিতে এই দায়িত্ব পেয়েছিলাম, খুবই আপৎকালীন পরিস্থিতি ছিল।